ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। আজকের এই সেশনে আমি তোমাদের ভৌতবিজ্ঞান থেকে আরও একটা সাজেস্টিভ সেট নিয়ে আলোচনা করতে চলেছি, যেখানে তোমরা 30টি ইম্পর্টেন্ট প্রশ্ন পাবে এবং প্রতি ক্লাসের মতোই এতটাই ডিটেলস আলোচনা করব যাতে করে এই প্রশ্নগুলো রিলেটেড যাবতীয় যা যা প্রশ্ন হতে পারে সবটাই তোমাদের ক্লিয়ার হয়ে যায়। তো আশা রাখবো এই ধরনের সেশন তোমাদের আপকামিং এন্ট্রান্স এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখে নাও। তো সবার প্রথমে ক্লাস শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখতে চাই। দেখো, এই সাজেশন সিরিজ কিন্তু তোমাদের প্রত্যেকের রিকোয়েস্টই কিন্তু নিয়ে আসা হয়েছে। তোমরা আমাকে অনেকেই মেসেজ করে বলেছিলে যে স্যার কিছু সাজেস্টিভ সেট প্র্যাকটিস করান। তো সেই কথা মতোই কিন্তু তোমাদের জন্য আমি এই সাজেশন সিরিজ শুরু করেছি এবং এর জন্য চাই কিন্তু তোমাদের একটু সহযোগিতা, ব্যাস আর কিচ্ছু না। প্রত্যেককে বলবো যেসব বন্ধুরা তোমাদের এবছর এক্সাম দেবে তাদের মধ্যে ক্লাসগুলোকে শেয়ার করো এবং তোমরা যারা ক্লাসগুলো দেখছো প্রত্যেককে বলো ক্লাসগুলোকে লাইক করতে এবং তোমাদের ক্লাস কেমন লাগছে প্রত্যেককেই বলো কমেন্ট করে কিন্তু জানাতে। ঠিক আছে, তো এইটুকু সহযোগিতা তোমরা করো। আমরা সাজেশন সিরিজের ক্লাস তোমাদের এক্সামের আগে অবধি এরকমভাবে কিন্তু নিয়ে আসতে থাকবো। ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্ন কি বলছে দেখো। প্রথমেই বলছে তেজস্ক্রিয় বিকিরণ পরিমাপ করার জন্য নিচের কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? পাইরোমিটার, গাইগার মুলার কাউন্টার, ব্যারোমিটার এবং অপশান ডিতে রয়েছে অল্টিমিটার। তো এই চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক হবে যেটা আমার তেজস্ক্রিয় বিকিরণ পরিমাপ করতে সাহায্য করবে? তো মনে রাখবে তেজস্ক্রিয় বিকিরণ পরিমাপ করতে কিন্তু সাহায্য করে অপশান বি, গাইগার মুলার কাউন্টার। ঠিক আছে, এই যন্ত্রের সাহায্যে তেজস্ক্রিয় বিকিরণ পরিমাপ করা হয়। ক্লিয়ার? এবার আমরা বাকি অপশানে যে যন্ত্রগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু জেনে নেব। দেখো, প্রথমেই রয়েছে পাইরোমিটার। দেখো, পাইরোমিটার উচ্চ উষ্ণতা পরিমাপ করতে ব্যবহার করা হয়। কি বললাম? উচ্চ উষ্ণতা। ঠিক আছে, উচ্চ উষ্ণতা পরিমাপ করতে পাইরোমিটার ইউজ করা হয়। ক্লিয়ার? নেক্সট দেখো ব্যারোমিটার। ব্যারোমিটার কি করতে ইউজ করা হয় প্রত্যেকে বলো? ব্যারোমিটার হচ্ছে বায়ুমণ্ডলের চাপ। কি বললাম? ব্যারোমিটার হচ্ছে বায়ুমণ্ডলের চাপ, তাই তো? নেক্সট দেখো অল্টিমিটার। অল্টিমিটার কোন কাজে ইউজ করা হয়? অল্টিমিটার উচ্চতা পরিমাপ করতে। কি বললাম? উচ্চতা পরিমাপ করতে অল্টিমিটার ইউজ করা হয়। ঠিক আছে, দেখো এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, তো একটু আমরা রিভিশন করে নেব। ঠিক আছে, প্রত্যেকে একটু দেখো যে তোমরা কতটা মনে রাখতে পেরেছো। যদি তোমাদের বলে দেয় পরীক্ষায় এরকম প্রশ্ন আসে কোনো সূক্ষ্ম দৈর্ঘ্য মেজার করতে হবে, তখন তুমি কোন যন্ত্র ইউজ করবে? মনে রাখবে কোনো সূক্ষ্ম দৈর্ঘ্য ইউজ করতে গেলে, ঠিক আছে আমি এটা ক্লিয়ার করছি। দেখো, সূক্ষ্ম দৈর্ঘ্য পরিমাপ করতে গেলে কিন্তু ভার্নিয়ার স্কেল ইউজ করা হয়। ভার্নিয়ার স্কেল। ঠিক আছে, ভার্নিয়ার স্কেল। ক্লিয়ার? নেক্সট দেখো, যদি বলে সমুদ্রের গভীরতা, তখন তুমি কি বলবে? সমুদ্রের গভীরতা বললে ফ্যাদোমিটার। ঠিক আছে, ফ্যাদোমিটার এটা হচ্ছে সমুদ্রের গভীরতা। ঠিক আছে, এই যন্ত্রের সাহায্যে কিন্তু সমুদ্রের গভীরতা পরিমাপ করা হয়। ক্লিয়ার? নেক্সট আরেকটা জিনিস মনে রাখবে, আপেক্ষিক গুরুত্ব। ঠিক আছে, আপেক্ষিক গুরুত্ব এবং আপেক্ষিক আর্দ্রতা দুটো কিন্তু রয়েছে, এটা কিন্তু খেয়াল রাখবে। প্রথমে বলছি আপেক্ষিক গুরুত্ব। ঠিক আছে, আপেক্ষিক গুরুত্ব হচ্ছে হাইড্রোমিটার। হাইড্রো বানানটা ভালো করে দেখবে তাহলেই বুঝতে পারবে, হাইড্রোমিটার। আর যদি বলে আপেক্ষিক আর্দ্রতা, ঠিক আছে, আপেক্ষিক আর্দ্রতা যদি বলে তখন হয়ে যাবে মনে রাখবে হাইগ্রো। ক্লিয়ার? এই জায়গাটা কিন্তু ভুল যেন না হয়, হাইগ্রোমিটার। শুধু গয়ের রফলা অক্ষা এখানে থাকবে আর এখানে থাকবে ডয়ের রফলা অক্ষা। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট আর্টিস্ট মনে রাখবে প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্ক, আমি ইম্পর্টেন্টগুলো তোমাদের বলছি কিন্তু। প্রতিসরাঙ্ক, রিফ্র্যাক্টোমিটার। প্রতিসরাঙ্ক আগের ক্লাসেও কিন্তু কিছু আলোচনা করেছি, সেগুলো আর বলছি না, আগের ক্লাসগুলো প্রত্যেকে দেখে নিও। প্রতিসরাঙ্ক হচ্ছে রিফ্র্যাক্টোমিটার। রিফ্র্যাক্টোমিটার। তাই তো? আর একটা জিনিস মনে রাখবে যেটা হচ্ছে সান্দ্রতা। সান্দ্রতা। ঠিক আছে, আমি সান্দ্রতাটা বললাম না, তোমরা এটা কমেন্ট করে জানাবে যে সান্দ্রতা পরিমাপ করার জন্য কোন যন্ত্র ইউজ করা হয়। ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক রইল, প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্ন দেখো, বলছে 138 হার্জ কম্পাঙ্কের সমমেল কোনটি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু একটা। কি দিয়েছে? কম্পাঙ্ক দিয়েছে কত? 138 হার্জ, এবং কি জানতে চেয়েছে? সমমেল। ঠিক আছে,
আচ্ছা, এই প্রশ্নের উত্তর করার আগে আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিতে চাই, তাহলে তোমরা খুব ভালো বুঝতে পারবে। দেখো, প্রত্যেকে লিখে নিও, কিন্তু এটা কিন্তু একটা প্রশ্ন। 2 হার্জ, 5 হার্জ, 6 হার্জ, 9 হার্জ, 12 হার্জ, 15 হার্জ। এবার দেখো, এই যে আমি এতগুলো এখানে কম্পাঙ্ক লিখেছি, এবার যদি তোমাকে প্রথমেই বলে যে মূল সুর কোনটা, ঠিক আছে, পরীক্ষা এবার প্রশ্ন এলো, দেখো সব তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। মূল সুর প্রথমে জানতে চাইছে, মূল সুর কোনটা। দেখো, মূল সুর হয়ে যাবে এই যে যতগুলো কম্পাঙ্ক এখানে দেওয়া আছে, এদের মধ্যে সবথেকে যে ছোটো কম্পাঙ্ক যেটা, সেটা হয়ে যাবে মূল সুর, মানে 2 হার্জ। এটাও কিন্তু আমার মূল সুর, ঠিক আছে, এটা হলো আমার মূল সুর। এবার আসছে আমি সমমেল। সমমেল কি জিনিস দেখো, সমমেল হচ্ছে, এক সেকেন্ড, হ্যাঁ, সমমেল দেখো, এই যে মূল সুর রয়েছে, এই মূল সুরের সরল গুণিতক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সমমেল, ঠিক আছে, তোমাকে, এবং এটাও কিন্তু কাউন্ট করতে হবে। 2 হার্জ এটা কিন্তু প্রথম সমমেল, ঠিক আছে, মানে মূল সুরটাই যেটা, সেটা কিন্তু প্রথম সমমেল। তাহলে এই মূল সুরের সরল গুণিতক, মূল সুরের সরল গুণিতক, তার মানে এখানে মূল সুর, তাহলে তোমাকে এখানে প্রশ্ন দেয়, এই প্রশ্নটার মধ্যে যে 2 হার্জ, 5 হার্জ, 6 হার্জ, 9 হার্জ, 12 হার্জ অ্যান্ড 15 হার্জ, এদের মধ্যে সমমেল কটা আছে যদি তোমার পরীক্ষা জানতে চাই, তখন তুমি কি বলবে, যে প্রথমে দেখো সমমেল পাচ্ছে এই একটা 2 হার্জ, এবার এর গুণিতক এই একটা পাচ্ছে দেখো 6 হার্জ, আর একটা গুণিতক কার পাচ্ছি দেখো 12 পাচ্ছি, তাহলে 2 হার্জ, 6 হার্জ, 12 হার্জ, সমমেল কটা পেলাম এখানে, এখানে সমমেল রয়েছে কিন্তু 3টে। যদি তোমাকে কী কী জানতে চাই, তখন বলে 2 হার্জ, 6 হার্জ এবং 12 হার্জ, ঠিক আছে, এগুলো সমমেল। এবার এখানে আরেকটা জিনিস আসে, যেটা হচ্ছে উপসুর, ঠিক আছে, তো উপসুর মনে রাখবে, মূল সুর বাদে, মূল সুর বাদে বাকি যতগুলো সুর রয়েছে সব কিন্তু উপসুর। ক্লিয়ার, প্রত্যেকের বোঝা গেল মূল সুর, উপসুর এবং সমমূলের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি, যে সব থেকে ছোট কম্পাঙ্কে যেটা থাকবে সেটা হবে মূল সুর, এবং মূল সুরে যেটা গুণিতক হবে সেগুলো কিন্তু সব কিন্তু সমমেল, এবং মূল সুরটাও কিন্তু আমায় কাউন্ট করতে হবে। ক্লিয়ার, আর মূল সুর বাদে বাকি যে সুরগুলো থাকবে সেগুলো হচ্ছে কিন্তু, মানে বাকি যে স্বরগুলো থাকে সেগুলো সবগুলো কিন্তু উপসুর। ক্লিয়ার তো প্রত্যেকের, এবার আমরা কিন্তু প্রশ্নে ফিরে আসবো, বোঝা গেছে প্রত্যেকের। এবার দেখো, এবার আমাকে প্রশ্নে বলছে 138 হার্জ কম্পাঙ্কের সমমেল কোনটি। তাহলে 138 হার্জ কম্পাঙ্কের সমমেল হতে গেলে আমাকে এমন এই চারটে অপশনের মধ্যে খুঁজতে হবে যেগুলো 138-এর কী হবে, সরল গুণিতক হবে। তাই তো, তো দেখো এখানে 138-এর কম্পাঙ্ক গুণিতক কোনটা পাচ্ছি, দেখো 138-এর প্রথমে গুণিতক পাচ্ছি 276, তাহলে সমমেল কোনটা হবে, অপশান এ। বোঝা গেল প্রত্যেকের, তাহলে 138 হার্জ কম্পাঙ্কের সমমেল কোনটা পেলাম, অপশান এ, 276 হার্জ। ক্লিয়ার প্রত্যেকের, খুব ইম্পর্টেন্ট জায়গা কিন্তু একটা, প্রত্যেকে বলবো ভালো করে শুনবে, যারা শুনলে না একবার ভিডিওটাকে পজ করো, নিয়ে পেছিয়ে যাও, পেছিয়ে গিয়ে আরেকবার দেখো, এখানে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসার চান্স কিন্তু খুব হাই রয়েছে। ক্লিয়ার প্রত্যেকের, চলো পরের প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে আপাতন কোণ যদি 55 ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোণ কত হবে। ঠিক আছে, দেখো প্রতিফলনের যে সূত্র রয়েছে সেখানে আমরা কি জানি, যে একটি আলোকরশ্মি যদি একটি সমতল মসৃণ পৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়, ঠিক আছে, তাহলে এর আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান কিন্তু সমান হয় সর্বদা। ঠিক আছে, কি বললাম আরেকবার বলছি, যদি একটি আলোকরশ্মি একটি সমতল মসৃণ পৃষ্ঠে থেকে যদি প্রতিফলিত হয় তাহলে কি হয়, এর আপাতন কোণ এবং এর প্রতিফলন কোণ কিন্তু সর্বদা সমান হয়। তাই কি বললাম, যে আপাতন কোণ সমান সমান হচ্ছে প্রতিফলন কোণ। এটা হচ্ছে প্রতিফলনের সূত্র, এটা হচ্ছে প্রতিফলনের সূত্র। তাহলে এবার তোমরা বলো, যদি আপতন কোণ সমান প্রতিফলন কোণ হয়ে থাকে, তাহলে আপতন কোণের মান যদি 55 ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোণ কত ডিগ্রি হবে, অপশান বি, 55 ডিগ্রি। ক্লিয়ার প্রত্যেকের, যেটা অ্যান্সার হচ্ছে অপশান বি। চলো পরের প্রশ্নে।
বলছে অসম্পৃক্ত দ্রবণকে কিভাবে সম্পৃক্ত দ্রবণে পরিণত করবে। ঠিক আছে, পরীক্ষায় প্রশ্ন এসেছে যে অসম্পৃক্ত দ্রবণকে কিভাবে সম্পৃক্ত দ্রবণে পরিণত করবে। ঠিক আছে, তো সবার প্রথমে দেখো সম্পৃক্ত দ্রবণ কি জিনিস না, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে সর্বাধিক পরিমাণ দ্রাব্য দ্রবীভূত হয়ে যে দ্রবণ উৎপন্ন করে, ঠিক আছে, সেই দ্রবণকেই ওই উষ্ণতায় ওই দ্রাবের সম্পৃক্ত দ্রবণ বলে। এবং অসম্পৃক্ত দ্রবণ কি, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের দ্রাবকে যে পরিমাণ দ্রাব্য দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে তার চেয়ে কম পরিমাণ দ্রাব্য দ্রবীভূত থাকলে যে দ্রবণ উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। মানে খুব ভালো করে বুঝবে যে একটা নির্দিষ্ট উষ্ণতা নির্দিষ্ট ভরের দ্রাবকে যে পরিমাণ দ্রাব্য দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে তার থেকে কম দ্রাব্য, ঠিক আছে, তার থেকে কম দ্রাব্য দ্রবীভূত থাকলে সেই দ্রবণকে আমরা বলবো অসম্পৃক্ত দ্রবণ। তাহলে তোমরা একটু ভালো করে ভেবে দেখো যে অসম্পৃক্ত দ্রবণে সম্পৃক্ত দ্রবণের থেকেও দ্রাবক কম পরিমাণে থাকছে। এটা তো বোঝা গেল সংজ্ঞাটা থেকে যে অসম্পৃক্ত দ্রবণে সম্পৃক্ত দ্রবণের থেকে কম দ্রাব্য দ্রবীভূত থাকছে। তার মানে আমরা বলতে পারি একটা অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে গেলে আরও কিছু দ্রাব্য যোগ করে দিলে আমি পেরে যাব। এটা আমার সিম্পল জিনিস একটা, বাকি আমি আসছি পরে। আপাতত আমি সংজ্ঞাটা থেকে এইটুকু বুঝতে পারছি যে যদি অসম্পৃক্ত দ্রবণের মধ্যে আমি আরও দ্রাব্য যোগ করে দিই তাহলে কিন্তু সেটা সম্পৃক্ত দ্রবণে পরিণত হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে দেখো আমি অপশান সি কিন্তু পাচ্ছি, এটা একটা কিন্তু পাচ্ছি, এবার বাকি অপশানগুলো পাচ্ছি কিনা আবার দেখে নাও। তাহলে আমি অপশান ডি অ্যান্সার করব, আর যদি না পাই তাহলে একটা অ্যান্সার হবে আমার অপশান সি, যে দ্রাব্য যোগ করলেই আরও দ্রাব্য যোগ করলেই একটা অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করা যাচ্ছে। ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পেরেছো? নাহলে একবার পিছিয়ে গিয়ে আবার চালু করো ভিডিওটা। ঠিক আছে, দেখো তাহলে এরপর মনে রাখবে এই অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণে করার জন্য প্রথমে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, প্রথমে আমি কি করছি, প্রথমে অসম্পৃক্ত থেকে নিয়ে যাচ্ছি সম্পৃক্ততে, অসম্পৃক্ত থেকে সম্পৃক্ত। খুব ভালো করে কিন্তু প্রত্যেকে মনে রাখবে, পরীক্ষা কিন্তু যে কোনো একটা অপশানে চলে আসতে পারে। এক আমি কি পেলাম, দ্রাব্য যোগ। দুই দেখো, দুই আমি কি করতে পারি, উষ্ণতা কম করে, উষ্ণতা কমিয়ে আমি একটা অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে পারি। তিন মনে রাখবে, তিন নাম্বার একটা অপশান যেটা হচ্ছে ওই দ্রবণটিকে উত্তপ্ত করে কিছুটা দ্রাবককে বাষ্পীভূত করে দ্রাবকের পরিমাণটাকে কমিয়ে, মানে দ্রাবকের পরিমাণ হ্রাস করলে তাহলে কিন্তু একটা অসম্পৃক্ত দ্রবণ সম্পৃক্ত দ্রবণে পরিণত হবে। তাহলে এই যে তিনটে আমি বললাম খুব ভালো করে কিন্তু প্রত্যেকে মনে রাখবে। অপশানে কিন্তু তিনটেই থাকতে পারে, দিয়ে শেষ নাম্বার অপশানে দেবে এদের সবকটি, তাহলে যে কোনো একটা থাকতে পারে কিন্তু। তাই কী বললাম, প্রথম বললাম দ্রাব্য যোগ, দ্রাব্য যোগ করে একটা অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণে তুমি পরিণত করতে পারো। উষ্ণতা কম করে তুমি পারবে করতে, অথবা দ্রাবকের পরিমাণ হ্রাস করে তুমি একটা অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে পারো। ক্লিয়ার? তাহলে দেখো দ্রাবক যোগ করে তো হচ্ছে না এবং আরও দ্রবণ যোগ করে হচ্ছে না, তাহলে এখানে কিন্তু অপশান সি কিন্তু সঠিক উত্তর। বোঝা গেল যে দ্রাব্য যোগ করে একটা অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করা যাচ্ছে। ক্লিয়ার? প্রত্যেকের বোঝা গিয়েছে? এবার তাহলে দেখো যদি বলে যেটা সম্পৃক্ত দ্রবণকে কীভাবে অসম্পৃক্ত দ্রবণে পরিণত করবে। ঠিক আছে, মনে রাখবে এক নম্বর হচ্ছে উষ্ণতা বৃদ্ধি। উষ্ণতা বৃদ্ধি করে তুমি একটা দ্রবণকে সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত দ্রবণে পরিণত করতে পারবে। ঠিক আছে, এছাড়া অতিরিক্ত দ্রাবক যোগ করে, অতিরিক্ত দ্রাবক নয় কিন্তু অতিরিক্ত দ্রাবক যোগ, তাহলে তুমি কিন্তু একটা সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত দ্রবণে পরিণত করতে পারবে। ক্লিয়ার প্রত্যেকে? তো যে অপশানটা তোমাদের আমি লিখিয়ে দিলাম প্রত্যেকে কিন্তু ভালো করে মনে রাখবে এবং এখান থেকে পরীক্ষায় আসার মতো একটা কিন্তু প্রশ্ন। ক্লিয়ার? আর এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, বোধমূলক টাইপের প্রশ্ন, যে তোমার সায়েন্সের ডেপটা কতটা ক্লিয়ার আছে। দেখো বিভিন্ন যন্ত্রের আবিষ্কার কে করেছে, ঠিক আছে, একক কি, মাত্রা কি, মাত্রা জানতে গেলে একটু বেশ ক্লিয়ার থাকা দরকার, অনেকে মুখস্থ করে উড়িয়ে দেয়, সেটা বাদ দাও। কিন্তু এই সব জিনিসের প্রশ্ন না, এই সব জিনিসের প্রশ্ন তুমি মুখস্থ করে উড়াতে পারবে না, তার জন্য চাই তোমাকে কিন্তু একটু ক্লিয়ার। ঠিক আছে,
একটু বেসটা ক্লিয়ার থাকতে হবে, তাহলেই তুমি কিন্তু এইসব প্রশ্ন উত্তর করতে পারবে। আর এইসব প্রশ্নগুলো কিন্তু তোমাকে র্যাঙ্কটা সরকারি কলেজে পাওয়াতে চান্স করাবে। ঠিক আছে, তোমাকে সরকারি কলেজে পাওয়ার জন্য এইসব প্রশ্নের উত্তর তোমাকে কিন্তু করে আসতে হবে। তুমি যদি এইসব প্রশ্নের উত্তর করে না আসতে পারো, তাহলে তুমি কিন্তু সেই নর্মাল প্রত্যেকের মধ্যে তুমি কিন্তু সে একই র্যাঙ্ক পড়ে যাবে, যেখানে তোমার সরকারি কলেজে চান্স পাওয়া যাবে না। দেখবে 2 নম্বরের জন্য তুমি কিন্তু আটকে গেলে। ঠিক আছে, আর এই মুহূর্তে এসে যাদের বেশ ক্লিয়ার নেই তাদেরকে আর কিছু করার নেই। ঠিক আছে, এই এমসিকিউ প্র্যাকটিস করে এখানে যতটুকু হচ্ছে দেখো, যদি এই এই বেসের উপর ক্লিয়ার করে পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে তোমাদের জন্যই ভালো। চলো পরের প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেনের সঙ্গে নিচের কোন গ্যাসটি মিশ্রিত অবস্থায় থাকে। ঠিক আছে, যে অক্সিজেন সিলিন্ডারগুলো মার্কেটে পাওয়া যায় সেখানে অক্সিজেনের সাথে আর কোন গ্যাসটা মিশ্রিত অবস্থায় থাকে। কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন এবং অপশন ডিতে রয়েছে হিলিয়াম। দেখো কার্বন ডাইঅক্সাইডও কোনো মতেই হবে না, তাহলে এখানে কোনটা সঠিক উত্তর হবে? অপশন ডি, হিলিয়াম। ঠিক আছে, অপশন ডি হবে সঠিক উত্তর। তাহলে অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেনের সাথে কী থাকছে? অক্সিজেন আর হিলিয়াম। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে। নিচের কোনটি এর তাপমোচী পরিবর্তনের উদাহরণ? ঠিক আছে, তাপমোচী পরিবর্তন। তারপর তাপমোচী বিক্রিয়ায় কী হয়? যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ আকারে শক্তিটা নির্গত হয় সেটা হচ্ছে তাপমোচী বিক্রিয়া। ঠিক আছে, তো তাপমোচী বিক্রিয়া হচ্ছে, মনে রাখবে, এই নাইট্রোজেন এবং অক্সিজেনের বিক্রিয়া যে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হচ্ছে, এখানে কিন্তু তাপমোচী বিক্রিয়া উদাহরণ এটা। কারণ এখানেতে এই বিক্রিয়াতে তাপ কিন্তু নির্গত হতে থাকে, সেটা তাপমোচী বিক্রিয়া। আর বাকি যেগুলো রয়েছে এগুলো সবগুলো কিন্তু তাপগ্রাহী। ঠিক আছে, এছাড়া দেখো এই তাপমোচী আরেকটা কি বিক্রিয়া এক্সাম্পল হতে পারে? বিভিন্ন প্রাকৃতিক গ্যাসের দহন। ঠিক আছে, তাপমোচী বলছি, তাপমোচী এক্সাম্পল কি বলছি দেখো, প্রাকৃতিক গ্যাস দহন। ঠিক আছে, থার্মাইট যে বিক্রিয়াগুলো রয়েছে। এছাড়া কি রয়েছে তোমার অ্যামোনিয়া উৎপাদনের যে হেবার পদ্ধতি। ঠিক আছে, সেখানে এই অ্যামোনিয়া উৎপাদনও কিন্তু এই তাপমোচী বিক্রিয়া, তাপ উৎপাদন বা তাপ নির্গত হয় এখানেতে। ঠিক আছে, শক্তি আর তাপ শক্তিটা নির্গত হয় অ্যামোনিয়া উৎপাদনের যে হেবার পদ্ধতি রয়েছে সেখানেতে কিন্তু। ঠিক আছে, এছাড়া দেখো তাপগ্রাহী অ্যামোনিয়াম ক্লোরাইড যদি জলে দ্রবীভূত হয়, ঠিক আছে, তখন কিন্তু সেখানে তাপগ্রাহী বিক্রিয়া, মানে যেখানে কি হয় তাপমোচী ঠিক উল্টো। ঠিক আছে, তাপমোচী ঠিক উল্টো হবে তাপগ্রাহীটাতে, যেখানে তাপটা শোষিত হচ্ছে নির্গত না হয়ে। ঠিক আছে, তাহলে অপশন ডি হলো কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে। বলছে ওজন অণুর পারমাণবিকতা কত? 1, 2, 3, 4। দেখো O3, এখানে দেখো O3 লিখে দেওয়া রয়েছে, না হলে তোমাদের একটু অসুবিধা হতে পারতো। তা এটা কিন্তু অক্সিজেনের 3টে পরমাণু নিয়ে গঠিত, তা এর পারমাণবিকতা হয়ে যাবে অপশন সি, 3। ক্লিয়ার? ওজনকে কিন্তু O3 দিয়ে সূচিত করা হয়, এটা কিন্তু মনে রাখবে। এটা এখানে লিখে দেওয়া রয়েছে বলে তোমাদের অনেকটাই সুবিধা হয়েছে, নাহলে কিন্তু অনেকেরই অসুবিধায় পড়তে। তো অক্সিজেনের 3টে অক্সিজেন পরমাণু রয়েছে বলে ওই ওজনেতে, সেই জন্য এর পারমাণবিকতা হচ্ছে 3। ক্লিয়ার প্রত্যেকের? চলো পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলছে 80 নিউটন বল 20 কেজি ভর বিশিষ্ট বস্তুর উপর ক্রিয়া করে যে ত্বরণ উৎপন্ন করে তার মান কত? ঠিক আছে, 80 নিউটন বল 20 কেজি ভর বিশিষ্ট বস্তুর উপর ক্রিয়া করে ত্বরণ উৎপন্ন করছে, তার মান কত? দেখো আমরা কি জানি? আমরা জানি বল সমান কি জানি? ভর ইন্টু ত্বরণ, মানে এফ হচ্ছে ফোর্স, এম হচ্ছে মাস এবং এ হচ্ছে অ্যাক্সিলারেশন মানে ত্বরণ। এটা হচ্ছে বল। ঠিক আছে, তাহলে দেখো বল কত দেওয়া আছে? 80 নিউটন দেওয়া আছে বল। এম কত দেওয়া আছে? এম দেওয়া আছে 20। আমাকে এ বের করতে হবে, মানে ত্বরণ বের করতে হবে। তো বাম এখান থেকে বলতে পারি এ সমান 80/20, মানে হচ্ছে 4। 4 কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার, কারণ সবগুলো কিন্তু এসআই এককে রয়েছে। তাহলে অপশন সি হচ্ছে কিন্তু সঠিক উত্তর। ক্লিয়ার? আমরা কি জানি? আমরা জানি যে বল সমান ভর গুণিত ত্বরণ। এটা যদি আমরা জেনে থাকি তাহলে কিন্তু আমরা খুব সহজে কিন্তু এই অঙ্কের সলভ করতে পারবো। ঠিক আছে, দেখো ফিজিক্যাল সায়েন্স থেকে যে অঙ্কগুলো আসে এগুলো থেকে নার্ভাস হওয়ার কিছু নেই, খুব সাধারণ মানের অঙ্ক আছে। ঠিক আছে, একটু যদি তোমার বেসিক ক্লিয়ার থাকে তাহলে তুমি কিন্তু খুব সহজে করে নিতে পারবে। দেখো এখানে 80 নিউটন বল 20 কেজি ভর বিশিষ্ট বস্তুর উপর ক্রিয়া করে যে ত্বরণ উৎপন্ন করে। তাহলে দেখো এখানে তোমার ত্বরণ উৎপন্ন করে সেই ত্বরণের মান জানতে চেয়েছে। তাহলে আমি এই যে সূত্রটা নিয়ে এলাম, কোথা থেকে নিয়ে এলাম? তাহলে ত্বরণ রিলেটেড বল দেওয়া আছে, ভর দেওয়া আছে, তাহলে আমরা কি জানি যে বল সমান ভর গুণিত ত্বরণ। আচ্ছা, তাহলে আমাকে বলের মান দেওয়া আছে এবং আমাকে ভরের মানও দেওয়া আছে, তোমাকে এখানে ত্বরণ বের করতে দিই, তো আমি ইজিলি এই সূত্র থেকে বের করতে পারবো। ঠিক আছে, এই কিছু সূত্র কিন্তু এগুলো আমাদের জেনে রাখতে হবে, নাহলে কিন্তু আমরা পারবো না।
চলো পরের প্রশ্নে, ওই নিচের কোন গ্যাস তার বর্ণহীনতা এবং গন্ধহীনতার জন্য সাইলেন্ট কিলার নামে পরিচিত? সাইলেন্ট কিলার নামে কোন গ্যাস পরিচিত? মনে রাখবে কার্বন মনোক্সাইড। ঠিক আছে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। কার্বন মনোক্সাইড এই সাইলেন্ট কিলার নামে পরিচিত। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে, নিজের কোন গ্যাসটি অ্যামোনিয়া প্রস্তুতিতে ব্যবহার করা হয়? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং ওজোন। মনে রাখবে এটা হয়ে যাবে সঠিক উত্তর অপশন এ, নাইট্রোজেন। নাইট্রোজেন কিন্তু ব্যবহার করা হয় এই অ্যামোনিয়া প্রস্তুত করতে। ক্লিয়ার প্রত্যেকের? এবার দেখো অনেক সময় কি হয়, বিভিন্ন পদ্ধতি দিয়ে দেয় যে এই পদ্ধতিটা, ঠিক আছে, কোন গ্যাসের নিষ্কাশনে ব্যবহার করা হয় বা কোন গ্যাস উৎপাদনে এই পদ্ধতি ব্যবহার করা হয়। তো এরকম মনে রাখবে অ্যামোনিয়া প্রস্তুত করতে কিন্তু একটা পদ্ধতি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে হেবার পদ্ধতি। ঠিক আছে, হেবার পদ্ধতি কিন্তু এই অ্যামোনিয়া গ্যাস উৎপাদন করতে ইউজ করা হয়। এবার তোমরা আমাকে বলবে সলভে পদ্ধতি এবং বস পদ্ধতি কি জিনিস, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে প্রত্যেকে। যা জানো না তারা বই ঘাঁটো, বই ঘেঁটে জানো। ঠিক আছে, সলভে পদ্ধতি এবং বস পদ্ধতি কি জিনিস তোমরা কমেন্ট করে জানাবে। চলো পরের প্রশ্নে, বলছে ওজোন স্তরের ক্ষয়ের জন্য নিচের কোন গ্যাসটি দায়ী? ঠিক আছে, মিথেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড এবং অপশন ডিতে আছে সিএফসি। তো ওজোন স্তরের ক্ষয়ের জন্য কোন গ্যাসটি দায়ী হবে? অপশন ডি, সিএফসি। তো এই সিএফসির পুরো নাম কি? মনে রাখবে ক্লোরোফ্লুরো কার্বন। ক্লোরোফ্লুরো কার্বন, এটা হচ্ছে সিএফসি এর পুরো নাম। এই সিএফসি কিন্তু এই ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে, বলছে অগ্নি নির্বাপক যন্ত্রে নিচের কোন গ্যাসটি ইউজ করা হয়? ঠিক আছে, আগুন নেভানোর যে যন্ত্র রয়েছে সেই যন্ত্রে আমরা কোন গ্যাস ইউজ করি? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, মিথেন এবং অপশন ডি হিলিয়াম। মনে হবে এটা হচ্ছে অপশন বি সঠিক উত্তর, কার্বন ডাইঅক্সাইড। ক্লিয়ার? তাহলে কার্বন ডাইঅক্সাইড কিন্তু ওই আগুন নেভানোর যন্ত্রে কিন্তু ইউজ করা হচ্ছে। বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্নে। আচ্ছা দেখো, পরের প্রশ্নে যাওয়ার আগে এই যে ব্যাপারটা নিয়ে তোমাদেরকে একটু ডিসকাস করে দিই। কোন ব্যাপারটা? এই যে অগ্নি নির্বাপক যন্ত্রে আমরা কার্বন ডাইঅক্সাইড ইউজ করছি, এই ব্যাপারটা নিয়ে। ঠিক আছে, দেখো কার্বন ডাইঅক্সাইড কিন্তু নিজের দাহ্য নয়, এটা মনে রাখবে, কিন্তু নিজে দাহ্য নয়। ঠিক আছে, নিজে দাহ্য নয় এবং কিন্তু এই অপরকে জ্বলতেও সাহায্য করে না। অপরকে জ্বলতেও সাহায্য করে না। ঠিক আছে, এটা মনে রাখবে প্রত্যেকে কিন্তু। ঠিক আছে, তো কি হচ্ছে ব্যাপারটা না, যেহেতু CO2 নিজে দাহ্য নয় এবং অপরকে জ্বলতে সাহায্য করে না, তাহলে কি হচ্ছে, এই অগ্নি নির্বাপক যন্ত্রে আমরা CO2 যখন রাখছি, সে কি করছে না, CO2 কিন্তু বায়ুর চেয়ে ভারী। তাই বায়ুর চেয়ে যখন এই ভারী হচ্ছে, তো বায়ুকে সরিয়ে এই আগুনকে কিন্তু ঘিরে ফেলছে। ঠিক আছে, বায়ুকে সরিয়ে এ কিন্তু আগুনকে ঘিরে ফেলছে। তাহলে কি হচ্ছে, ফলে কি হচ্ছে, বায়ুর যে অক্সিজেন রয়েছে সেই অক্সিজেনটা কিন্তু আগুনের সংস্পর্শে আসতে পারছে না। অক্সিজেন সংস্পর্শে আগুন জ্বলে ওঠে, তো অক্সিজেন কিন্তু ওই বায়ু মানে ওই যে আগুনটা সংস্পর্শে আর আসতে পারছে না, ফলে কি হচ্ছে, আগুনটা নিভে যাচ্ছে। ব্যাপারটা কি বললাম, বুঝতে পারলে? যেহেতু কার্বন ডাইঅক্সাইড ভারী, ঠিক আছে, যেহেতু কার্বন ডাইঅক্সাইড ভারী, সে কিন্তু সহজে বায়ুকে সরিয়ে দিতে পারছে। যে বায়ুকে সরিয়ে দিতে পারছেই, তাহলে সেখানেতে বায়ুকে সরিয়ে দেওয়ার ফলে সেখানে কিন্তু ওই আগুনটাকে কিন্তু ও ঘিরে ফেলছে। আগুনটাকে যখন ওই কার্বন ডাইঅক্সাইড ঘিরে ফেলছে, তখন আর O2 আর কিন্তু ওই আগুনের সংস্পর্শে আসতে পারছে না। সংস্পর্শে হলে আগুনটা জ্বলতে থাকতো, যেহেতু O2 সংস্পর্শে আসতে পারছে না, তাহলে কি হচ্ছে, আগুনটা সহজে কিন্তু নিভে যাচ্ছে। প্রসেসটা বোঝা হলো প্রত্যেকের? কার্বন ডাইঅক্সাইডের কাজটা কি, ভূমিকাটা কি আগুন নেভানোতে, এটাই হচ্ছে ভূমিকা। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে এবার দেখে নাও। বলছে ওহমের সূত্র অনুসারে নিচের কোন সমীকরণটি সঠিক? দিয়ে দেখো চারটে তোমাকে সমীকরণ দেওয়া আছে, তো এই চারটি ইকুয়েশনের মধ্যে কোনটা ওহমের সূত্র অনুসারে সঠিক? দেখো, তো সবার আগে আমাকে কি জানতে হবে? সবার আগে আমাকে এই ওহমের সূত্র কি জানতে হবে। দেখো, বলছে পরিবাহীর তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে, তাহলে পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎটা প্রবাহিত হয়, সেই তড়িৎ প্রবাহ মাত্রাটা পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। ঠিক আছে, যে বিভব প্রবাহ দু প্রান্তে রয়েছে তার সমানুপাতিক। তাহলে দেখো আমরা কি বলতে পারি এখান থেকে, ভি সমান IR। ঠিক আছে, সেখানে ভি কি, ভি হচ্ছে এই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ। পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ হচ্ছে ভি।
ঠিক আছে, দেখেন আই কি, আই হচ্ছে পরিবাহীর মধ্য দিয়ে যাওয়া তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা। আর কি, আর হচ্ছে পরিবাহী রোধ। ঠিক আছে, তাহলে ওহমের সূত্র অনুসারে কি পেলাম, ভি সমান আই আর। ক্লিয়ার? তাহলে দেখো এখানে আমার কি রয়েছে, ভি সমান আই, এখানে এখানে দেখো অপশান এ রয়েছে ভি সমান আই আর, তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক উত্তর। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে ওহমের সূত্র অনুসারে এই ইকুয়েশনটা কিন্তু সঠিক। বোঝা গেল প্রত্যেকের? যেখানে ভি হচ্ছে পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ, আই হচ্ছে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা, এবং আর হচ্ছে পরিবাহী রোধ। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে। বলছে দার্জিলিংয়ে খাদ্যদ্রব্য সেদ্ধ হতে বেশি সময় লাগে কেন? এই প্রশ্নটা আমি সাজেশন সিরিজ আগেও করিয়েছি, আরেকবার রিপিট হয়ে গিয়েছে। তো দেখো, তবু আরেকবার বলে দিচ্ছি, দার্জিলিংয়ে খাদ্যদ্রব্য সেদ্ধ হতে বেশি সময় কেন লাগে? না মনে রাখবে, দার্জিলিংয়ে বেশি ঠান্ডা বলে, না বায়ুর চাপ বেশি থাকে বলে, না বায়ুর চাপ কম থাকে বলে, না সৌরশক্তি কম থাকে বলে। তো তোমরা মনে রাখবে, দার্জিলিংয়ে মানে কি ওটা উঁচু অঞ্চল অবস্থিত, তো যেহেতু উঁচুতে অবস্থিত সেই জন্য ওখানে কী হয়, বায়ুর চাপটা কম থাকে। বায়ুর চাপটা কম থাকার জন্য স্ফুটনাঙ্কটা কম হয়, সেই জন্য কিন্তু খাবারটা সেদ্ধ হতে বেশি সময় লাগে। ক্লিয়ার? তাহলে কী হবে, অপশান সি হবে কিন্তু সঠিক উত্তর, যেখানে বায়ুর চাপটা কম থাকে। যত উপর দিয়ে ওঠা যায় তত কিন্তু বায়ুর চাপটা কমতে থাকে। তো এই ব্যাপারটার জন্য কিন্তু দার্জিলিংয়ে খাদ্যদ্রব্য সেদ্ধ হতে বেশি সময় লাগে। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে নিচের কোনটি কোপার ও জিঙ্কের ধাতু সমন্বিত ধাতু সংকর? দেখো এই টাইপের প্রশ্ন তোমাদের আমি কিন্তু আগে অনেক করিয়েছি, যারা আমার ক্লাস রেগুলার করো তাদের কিন্তু প্রত্যেকের এই প্রশ্নের উত্তর করে দেওয়া উচিত। তোমাদেরকে বলছি তোমরা ভিডিওটা পজ করো, দিয়ে উত্তরটা দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে নিচের এই চারটে অপশানের মধ্যে ব্রাস, বেল মেটাল, জার্মান সিলভার এবং ব্রোঞ্জ, এদের মধ্যে কোনটা কোপার ও জিঙ্কের ধাতু সমন্বিত? তো প্রথমে আমরা দেখে নেব ব্রোঞ্জ। দেখো ব্রোঞ্জ কোন কোন ধাতু দিয়ে গঠিত হয়? মনে রাখবে, ব্রোঞ্জ হচ্ছে তোমার কোপার, টিন এবং জিঙ্ক, এগুলো দিয়ে কিন্তু ব্রোঞ্জ গঠিত হচ্ছে। কি বললাম, কোপার, টিন এবং হচ্ছে জিঙ্ক। নেক্সট দেখো জার্মান সিলভার। জার্মান সিলভার কোন কোন ধাতুর সমন্বয়ে তৈরি? মনে রাখবে, জার্মান সিলভার হচ্ছে নিকেল, কোপার এবং হচ্ছে জিঙ্ক, এগুলো দিয়ে হচ্ছে জার্মান সিলভার। নেক্সট দেখো বেল মেটাল। বেল মেটাল মনে রাখবে, ঠিক আছে, বেল মেটাল আরেকটা নাম রয়েছে কিন্তু কাঁসা। তো বেল মেটাল হচ্ছে কাঁসা কি দিয়ে, কোপার এবং হচ্ছে টিন, কাঁসা। আর ব্রাস, এই যে ব্রাস, তো বেল মেটালের নামটা একটু বলে মনে রাখবে, কাঁসা। ঠিক আছে, এবার দেখো ব্রাস, ব্রাসের একটা নাম কি রয়েছে, ব্রাসের একটা নাম হচ্ছে পিতল। তো ব্রাস কী দিয়ে তৈরি? মনে রাখবে কোপার এবং জিঙ্ক, এবং এর একটা নাম কি বললাম, এর একটা নাম হচ্ছে পিতল। এটা কিন্তু প্রত্যেকে মনে রাখবে, অনেক সময় কিন্তু এই যে পিতল না দিয়ে ব্রাশ দিয়ে দিয়েছে। তোমরা ব্রাশ, তোমরা পিতলের জানো, পিতল কোপার ও জিঙ্কের সমন্বয়ে তৈরি, তোমরা ব্রাশটা জানো না, তাহলে কিন্তু তোমাদের প্রশ্ন ছেড়ে আসতে হবে। সেই জন্য বলছি, পিতলের একটা নাম হচ্ছে ব্রাশ, কাঁসার একটা নাম হচ্ছে বেল মেটাল, জার্মান সিলভার, জার্মান সিলভার আর কোনো নাম নেই, তবে মনে রাখবে এখানে সিলভার থাকলেও নামের মধ্যে এতে কিন্তু কোনো সিলভার থাকে না। আর ব্রোঞ্জ কোপার, টিন এবং জিঙ্কের সমন্বয়ে তৈরি। তাহলে কি হলো, অপশন হলো কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার প্রত্যেকের? চলো পরের প্রশ্নে। বলছে বিওডি নিচের কোনটি স্বাস্থ্য নির্ণয় করে? বায়ু, মাটি, জল এবং অপশন ডিতে রয়েছে আর্দ্রতা। দেখো বিওডির পুরো নাম হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। ঠিক আছে, এটা হচ্ছে বিওডি এর পুরো নাম। তো জলে অক্সিজেনের ঘাটতি, এটা পরীক্ষা করার জন্য কিন্তু এই বিওডি টেস্ট করা হয়, মানে এটা হচ্ছে অপশন সি, জল। চলো পরের প্রশ্নে। নিচের কোনটি সার্বজনীন দ্রাবক হিসেবে পরিচিত? এটা প্রত্যেকের পারা উচিত। সার্বজনীন দ্রাবক কোনটিকে বলা হয়? ক্লোরোফর্ম, ইথার, বেনজিন এবং জল। মনে রাখবে, এটা হয়ে যাবে অপশন ডি, জল। কারণ জলের মধ্যে প্রায় সমস্ত ধরনের রাসায়নিক কিন্তু দ্রবীভূত হতে পারে, সেই জন্যই কিন্তু জলকে বলা হচ্ছে সার্বজনীন দ্রাবক। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে 500 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ 50 না এটা 45 করবে।
ঠিক আছে, এটা হচ্ছে 45 করবে, নাহলে অপশান মিলবে না। ঠিক আছে, 500 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ 45 গ্রাম দ্রাব্য দ্রবীভূত হতে পারে, তাহলে দ্রাব্যটা কত? ঠিক আছে, দেখো দ্রাব্যতা সমান আমরা কি জানি? দ্রাব্যতা সমান আমরা জানি দ্রাবের ভর বাই কত? দ্রাবকের ভর গুণিত 100। এটা কিন্তু আমরা জানি দ্রাব্যতা সমান। ঠিক আছে, কি বললাম? দ্রাব্যতা সমান জানি দ্রাবের ভর বাই দ্রাবকের ভর গুণিত 100। তো এখানে কি দেখো বলা আছে প্রশ্নে, যে 500 গ্রাম দ্রাবকে, মানে দ্রাবকের ভর হচ্ছে 500 গ্রাম, সর্বোচ্চ 45 গ্রাম দ্রাব দ্রবীভূত হতে পারে, মানে দ্রাবের ভর হচ্ছে 45 গ্রাম, তাহলে এই দ্রাবটির দ্রাব্যতা কত? ঠিক আছে, দ্রবণের দ্রাব্যতা কত হবে? তারপর দ্রাবের ভর হচ্ছে 45, দ্রাবকের ভর হচ্ছে 500 গুণিত 100। তাহলে এই 100 দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে গেল, তাহলে 5 9 45, তাহলে দ্রাব্যতা কত হলো? 9। তাহলে অপশান সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, এটা 50 ধরলে 10 আসতো, কিন্তু 10 যেহেতু অপশানে নেই, এটা 45 করে নাও। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের যে দ্রাব্যতা সমান হচ্ছে দ্রাবের ভর বাই দ্রাবকের ভর গুণিত 100। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে। ওই যান্ত্রিক শক্তি হলো গতিশক্তি ও ড্যাশের যোগফল। দেখো যান্ত্রিক শক্তি সমান, মনে রাখবে তোমরা, গতিশক্তি প্লাস স্থিতিশক্তি, মানে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, আর এটা হচ্ছে কাইনেটিক এনার্জি। ঠিক আছে, গতিশক্তি হচ্ছে হাফ mv², আর স্থিতিশক্তি হচ্ছে mgh। ঠিক আছে, তাহলে যান্ত্রিক শক্তি সমান হচ্ছে কি? গতিশক্তি ও স্থিতিশক্তির যোগফল, মানে এখানে গতিশক্তি দেওয়া আছে, আর কোনটা হবে? অপশান বি, স্থিতিশক্তি। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে। বলছে একটি বস্তুর দ্বারা অতিক্রান্ত দূরত্ব যদি শূন্য হয়, ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব যদি শূন্য হয়, তাহলে বস্তুর সরণ কত? ঋণাত্মক হবে, ধনাত্মক হবে, শূন্য হতেও পারে আবার নাও পারে, এবং অপশান দিতে বলছে শূন্য হবে। দেখো সরণ সমান কি? অতিক্রান্ত দূরত্ব। তাহলে অতিক্রান্ত দূরত্ব যদি শূন্য হয়, তাহলে কিন্তু এক্ষেত্রে আমার সরণ কত হবে? এক্ষেত্রে সরণও কিন্তু আমার শূন্য হবে, অপশান ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, এবার তোমরা আমাকে বলবে, কমেন্ট করে প্রত্যেকে জানাবে, এ একটা বৃত্তাকার পথ। ঠিক আছে, এ একটা বৃত্তাকার পথ, প্রত্যেকে কিন্তু কমেন্ট করবে। এই টাইপের প্রশ্ন পরীক্ষা আসার খুব চান্স রয়েছে। ঠিক আছে, এটা একটা বৃত্তাকার পথ। এই পথে ধরো এখানেতে রাম দাঁড়িয়ে আছে, এখানে রাম আছে। ঠিক আছে, তো রাম এটা এখান থেকে এক পাক এসে এখানে দাঁড়ালো। ঠিক আছে, রাম এখান থেকে এসে এখানে দাঁড়ালো। বৃত্তের ব্যাসার্ধ দিয়ে আছে 10 সেন্টিমিটার। ঠিক আছে, প্রত্যেক ভালো করে শুনবে, বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 10 সেন্টিমিটার। ঠিক আছে, এবং রাম এখানে ধর রাম আছে, রাম এখান থেকে যাত্রা শুরু করলো, করে এসে কিন্তু ঠিক এইখানে এসেই পৌঁছালো। তাহলে এবার তোমরা আমাকে বলবে রামের সরণ কত? ঠিক আছে, তোমাদের হোমওয়ার্ক। কি বললাম প্রশ্নটা আমি আরেকবার বলে দিচ্ছি। একটা বৃত্তাকার পথে যার ব্যাসার্ধ দেওয়া আছে 10 সেন্টিমিটার, তো সেই বৃত্তাকার পথে রাম এই জায়গা থেকে যাত্রা শুরু করেছে, করে এক পাক ঘুরে এখানে এসে পৌঁছেছে। তাহলে রামের সরণ কত হয়েছে? এটা প্রত্যেকে কিন্তু অ্যান্সার করে জানাবে। চলো পরের প্রশ্নে। ওই যে নিম্নলিখিত কোনটি সৃষ্টি করা যায় না আবার ধ্বংস করাও যায় না? ক্ষমতা, ভরবেগ, বেগ এবং অপশান দিতে আছে শক্তি। মনে রাখবে শক্তি, যার সৃষ্টি করাও যায় না আবার যার ধ্বংস করাও যায় না। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। ওই যে মৌমাছির কামড় উপশম করতে নিচের কোনটি ব্যবহার করা হয়? সাধারণ লবণ, বেকিং সোডা, অ্যাসিটিক অ্যাসিড, কাপড় কাচা সোডা। তো মৌমাছির হুলেতে কোন অ্যাসিড থাকে? মনে রাখবে ফর্মিক অ্যাসিড। কি বললাম? ফর্মিক অ্যাসিড। তো এটাকে উপশম পেতে কি ইউজ করব? বেকিং সোডা, অপশন বি। ঠিক আছে, চলো পরের প্রশ্নে।
প্রশ্নে কি বলছে দেখো, ক্ষারীয় ধাতুগুলি আধুনিক পর্যায় সারণীতে কোন গ্রুপে রয়েছে? দ্বিতীয়, তৃতীয়, 18তম এবং অপশান ডিতে আছে প্রথম। তোমরা রাখবে ক্ষারীয় ধাতুগুলো কিন্তু সব অপশান ডি হবে সঠিক উত্তর, মানে প্রথম শ্রেণীতে রয়েছে। ঠিক আছে, ক্ষারীয় ধাতুগুলো সব কিন্তু প্রথম শ্রেণীতে রয়েছে। কী কী রয়েছে? লিথিয়াম রয়েছে, ঠিক আছে, লিথিয়াম রয়েছে, সোডিয়াম রয়েছে, এছাড়া আর কি রয়েছে? সোডিয়াম ছাড়া পটাশিয়াম রয়েছে, রুবিডিয়াম রয়েছে। ঠিক আছে, সব কিন্তু এগুলো সব কিন্তু ক্ষার ধাতু। ঠিক আছে, যেগুলো প্রথম শ্রেণীতে রয়েছে আধুনিক পর্যায় সারণীতে। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে। বলছে প্রসারিত ধনুক থেকে তীর মুক্ত করার সময় ধনুকের যে স্থিতিশক্তিটা সেটা কিসে রূপান্তরিত হচ্ছে? ঠিক আছে, যে ধনুকটা থেকে যে তীরটা মুক্ত করছি, সে মুক্ত করার সময় ধনুকের যে স্থিতিশক্তিটা রয়েছে সেটা কিসে কনভার্ট হচ্ছে? রাসায়নিক শক্তি, গতিশক্তি, শব্দ শক্তি, না তাপ শক্তি? মনে রাখবে সেটা কিন্তু সবসময় গতিশক্তিতে কিন্তু কনভার্ট হচ্ছে স্থিতিশক্তিটা। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে পর্যায় সারণী ত্রয়ী সূত্র কে প্রদান করেছিলেন? মেন্ডেলিভ, লোথার মেয়ার, মোসলে এবং অপশান ডিতে আছে ডোবেরিনার। তোমরা রাখবে বিজ্ঞানী ডোবেরিনার কিন্তু এই ত্রয়ী সূত্র কিন্তু প্রদান করেছিলেন। ঠিক আছে, আর যদি বলতে অষ্টক সূত্র, তখন বলতে কোন বিজ্ঞানী অষ্টসূত্র প্রদান করেছে? মনে রাখবে নিউল্যান্ড। ঠিক আছে, বিজ্ঞানী নিউল্যান্ড এই অষ্টক সূত্র প্রদান করেছিলেন। চলো পরের প্রশ্নে। ওই 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত? দেখো, এই প্রশ্ন কিন্তু আমি আগেও একবার করিয়েছি তোমাদের। তাও CO2 এর আণবিক গুরুত্ব কত বা আণবিক ওজন কত? কার্বনের হচ্ছে 12 আর অক্সিজেনের দুটোর জন্য 32, মানে 44 গ্রাম। তাহলে এই 44 গ্রাম CO2 এর, এক সেকেন্ড, এই 44 গ্রাম CO2 এর আয়তন কত হবে বলো তো? 44 গ্রাম মানে তো 1 মোল। তো 1 মোল গ্যাসের আয়তন কত হয়? 22.4 লিটার। তাহলে আমাকে প্রশ্নে কত গ্রাম চেয়েছে? 4.4 গ্রাম। 4.4 গ্রাম CO2 এর আয়তন কত হবে? 2.24 লিটার। প্রত্যেক ক্যালকুলেশনটা করে নিও। 1 গ্রামের বললে 22.4/44, 4.4 গ্রাম বললে 22.4/44 গুণিত 4.4। এবার ক্যালকুলেশন করবে যে 2.24 লিটারে কিন্তু অ্যান্সার আসবে। ঠিক আছে, তাহলে কি করলাম? প্রথমে কার্বন ডাইঅক্সাইড আণবিক আয়তনটা বের করে নিলাম। 12 আর 32 কত হচ্ছে? 44 গ্রাম। তাই 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত হবে? 44 গ্রাম মানে 1 মোল। তো 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত হবে? 22.4 লিটার আমরা জানি। তাই 44 গ্রামের আয়তন 22.4 লিটার, মানে 4.4 গ্রামের আয়তন বের করতে দিয়েছে। তো কত পাবো? 2.24 লিটার, মানে অপশান ডি হবে কিন্তু সঠিক উত্তর। ক্লিয়ার প্রত্যেকের? চলো পরের প্রশ্নে। শব্দের গতিবেগ শূন্য হয় কোন মাধ্যমে? ঠিক আছে, বায়ু মাধ্যম, শূন্য মাধ্যম, কঠিন মাধ্যম এবং অপশান ডিতে আছে তরল মাধ্যম। তোমরা রাখবে অপশান বি হবে কিন্তু সঠিক উত্তর, শূন্য মাধ্যম। তো তোমরা এটুকু মনে রাখবে যে শূন্য মাধ্যমের মধ্য দিয়ে কিন্তু শব্দ কিন্তু চলাচল করতে পারে না। ঠিক আছে, শব্দর জন্য কিন্তু একটা কোনো রকম জড় মাধ্যমের প্রয়োজন হয়। শূন্য মাধ্যমে শব্দ কিন্তু চলাচল করতে পারে না। তাই শূন্য মাধ্যমেই শব্দের গতিবেগ শূন্য হবে। তাহলে অপশান বি হচ্ছে কিন্তু সঠিক উত্তর। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে। স্টিম ইঞ্জিন আবিষ্কার করেছিলেন নিচের কোন বিজ্ঞানী? স্টিম ইঞ্জিন আবিষ্কার করেছিলেন? তোমরা রাখবে বিজ্ঞানী জেমস ওয়াট, তিনি কিন্তু স্টিম ইঞ্জিন আবিষ্কার করেছিলেন। কি বললাম? বিজ্ঞানী জেমস ওয়াট, তিনি কিন্তু স্টিম ইঞ্জিন আবিষ্কার করেছিলেন। আচ্ছা, বিজ্ঞানী রন্টজেন কি আবিষ্কার করেছিলেন বলো? এক্স রশ্মি। ইনি আবিষ্কার করেছিলেন এক্স রশ্মি। ঠিক আছে, আচ্ছা এবার তোমরা বলো টেলিফোনকে আবিষ্কার করেছিল? টেলিফোন দেখো আবিষ্কার করেছিল কে? আলেকজান্ডার গ্রাহাম বেল। ইনি কিন্তু আবিষ্কার করেছিলেন টেলিফোন। ঠিক আছে, নেক্সট দেখো, তোমার পাউলির যে অপবর্জন নীতি, এটা কিন্তু মনে রাখবে। অপবর্জন নীতি, অনিশ্চয়তা নীতি, হাইজেনবার্গের, এগুলো কিন্তু মনে রাখবে। তড়িৎ কোষকে আবিষ্কার করেছিলেন, দেখো তড়িৎ কোষ আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী আলেসান্দ্রে ভোল্টা। এটা কিন্তু মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। তড়িৎ কোষ কি হবে? এটা আলেসান্দ্রে ভোল্টা। ঠিক আছে, এছাড়া দেখো আরও অনেক কিছু রয়েছে। তো এই জায়গাটা কিন্তু প্রত্যেক ভালো করে দেখবে। বেতার যন্ত্র, মার্কনি। ঠিক আছে, ব্যারোমিটার, টরিসেলি, ইনি কি আবিষ্কার করেছিলেন? ব্যারোমিটার। ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু প্রত্যেকে একটু দেখবে। তারপর যে ইলেকট্রন, প্রোটন, নিউটন কে আবিষ্কার করেছিলেন? এই জায়গাগুলো কিন্তু প্রত্যেকটা দেখে। থিওরি অফ থার্মাল আয়োনাইজেশন, মেঘনাথ সাহা।
এই জিনিসগুলো একটু প্রত্যেকে কিন্তু দেখে রাখবে, ঠিক আছে? কোন যন্ত্রটা কোন সূত্রগুলোকে আবিষ্কার করেছে এই একটু প্রত্যেকে একটু ভালো করে দেখে রাখবে। তেজস্ক্রিয়তা বেকারেল আবিষ্কার করেছিলেন, এই জায়গাগুলো একটু প্রত্যেকে কিন্তু মন দিয়ে দেখে রাখবে। ক্লিয়ার? তো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের সেশন। আর সবশেষে তোমাদের একটা কথা জানিয়ে রাখতে চাই, তোমাদের এএনএম জেএনএম এন্ট্রান্স এক্সাম 2024কে লক্ষ্য করে আমরা একটা মক টেস্ট ব্যাচ শুরু করে দিয়েছি, যেই ব্যাচের কোর্স ফি মাত্র 99 টাকা, যেখানে তোমরা প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টার অনুযায়ী মক টেস্ট পাবে। এখনও সময় রয়েছে চ্যাপ্টার অনুযায়ী মক টেস্ট প্রিপারেশান নেওয়ার জন্য, চ্যাপ্টার অনুযায়ী মক টেস্ট, ঠিক আছে? এবং ফুল মক টেস্ট 15টা ফুল মক প্লাস হচ্ছে চ্যাপ্টার অনুযায়ী মক টেস্ট এই দেওয়ার জন্য কিন্তু তোমাদেরকে মাত্র 99 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। এই ভিডিও ডেসক্রিপশানে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, প্রত্যেকে জয়েন হয়ে যেও, পুরো ডিটেলসে জানতে পেরে যাবে কোর্সটা সম্পর্কে। এছাড়া কারো কোনো ডাউট থেকে থাকে এরপরেও, তারা আমাকে এই নাম্বারে কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারো। ঠিক আছে? তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়ে থাকে, চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। বাই।